গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো কিছুই বুঝতে পারছি না। ঘুমিয়েছিলাম রাতের, এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি। তো বাথরুমে যেতে গিয়ে মেশিনের কাছে দেখলাম যে আমি আজকে একটা জামা কাপড় দুপুরে কেচে মেলিনি। তাহলে বুঝতে পারছো, দেখো আমাকে দেখেই মনে হচ্ছে পুরো একদম রুগী রুগী একটা ব্যাপার চলে এসছে। কানে প্রচন্ড ব্যথা, কানেরটা খুলেছি। এদিকে দেখো রাতের রান্না বসিয়েছি, এদিকে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে ভেন্ডি ঢেঁড়স আলুর সবজি। তো এটা খাওয়া দাওয়া করবো। আর জামা কাপড়গুলো মেলার কথা মনেই নেই, মানে কমফোর্ট আমি যদি বিশাল বড় বড় পাউচ কিনি মানে কোনো কাজই হয় না, কারণ কি বলবো এই ভিতর ভিতর থেকে থেকে ঝাপসানি গন্ধ হয়ে যাবে। আর যদি কমফোর্ট ছাড়া কাচতাম তাহলে মানে ওই জামা কাপড় আর একটাও পরা যেত না। তো হালকা আছে ঢেঁড়স আলুটা, মানে ভাজা ভাজা করলে না একদম লাল পেলানি ব্যাপারটা হয় না, ঝরঝরে একটা তরকারি হয়, হেভি টেস্টি লাগে খেতে। এদিকে ভাতটা হচ্ছে। এবার এই যে জামা কাপড়গুলো চলো ব্যবস্থা করি। আজকে রাত্রে কিন্তু আমাকে কাজ গুছিয়ে রাখতেই হবে। একজন বোন আমায় জিজ্ঞাসা করেছে যে দিদি 11 রেজেন্সি মাল্টিকুক কেটেল উইথ স্টিমারে কি সমস্ত কিছু রান্না করা যায়? ভাজা পোড়া বাদে তুমি সমস্ত কিছু রান্না করতে পারবে। এই দেখো আমি যেমন একটাতে ভাত তরকারি দিয়েছি, এখন একটু ডিম সিদ্ধ করে নিলাম এটাতে আলাদা করে। আমার সময়টা অনেক কম হয়ে গেল, জাস্ট 7 থেকে 10 মিনিট টাইম লাগে। তো যেহেতু আমরা 3 জন 3টে ডিম সিদ্ধ করতে দিয়েছি। এটা ফ্লিপকার্ট অ্যামাজন দুটোতেই পেয়ে যাবে। ব্যাচেলার যারা আছো কিংবা ট্রাভেল করতে ভালোবাসো তাদের তো এটা ভীষণ হেল্পফুল হবে। হোটেলে গিয়ে টুকটাক রান্না বান্না করে খেতে পারো। তোমার দিদি হয়, দিদিকে মেলো না, দিদি ঘুমাচ্ছে। মাম দিচ্ছ দিদিকে? ওলে বাবালে, ওলে ঝুনা আমার, দিদিকে মাম দিচ্ছ তুমি? দিদিকে মাম দিচ্ছ তুমি? চুল টেনো না। আচ্ছা হয়েছে হয়েছে, আর মাম দিতে হবে না, চলো দিদি ঘুমাচ্ছে, দিদি ঘুমাচ্ছে। আর অত ভালোবাসা দেখাতে হবে না দিদিকে। ওলে বাবালে, আমার গোপালের দিদি ওটা। কি করছো নাকটা নিয়ে দিদির? হ্যাঁ, দিদি ঘুমাচ্ছে, দিদিকে ডিস্টার্ব করলো না। আচ্ছা মাম দিতে হবে না, এখন আর মাম দিতে হবে না, এখন আর মাম দিতে হবে না দিদিকে। তাই 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 গোপাল মামার বাড়ি যায়। মাম দাও, গালে মাম দাও, মেরো না মেরো না, মাম দাও। হ্যাঁ দিদিকে মাম দাও। ওলে বাবা রে, আমার গোপাল সোনা দিদি ওটা। হ্যাঁ, যেদিন থেকে আমি বাড়ির ভিডিওটা পোস্ট করেছি সবাই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছে যে দিদি তোমরা কি লোন নিয়ে বাড়ি করলে, তোমরা কি আগের জায়গাটা বিক্রি করে দিয়ে বাড়ি করলে, না তোমরা কিভাবে কি করলে, একটু গল্পটা বলো শুনি। তো কি বলো তো, সবসময় তো ভালোগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়, কিন্তু খারাপগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। মাঝে অনেক কিছু খারাপ ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। তো যাই হোক, বলে না শখের জিনিস, মানে শখের জিনিসগুলোকে বিলিয়ে দিলেই হয়তো স্বপ্নের জিনিসটা হয়তো সত্যি হয়। তো এটা হচ্ছে মেন ব্যাপার। মানে বাড়িটা যখন আমরা করব ভেবেছিলাম, আমাদের প্ল্যানিং ছিল, তোমাদের দাদাভাই বহরমপুরে টোটালে 2টো জায়গা কিনেছে। প্রথম জায়গাটা ক্যাশে কিনলেও দ্বিতীয় জায়গাটা একটু লোনের উপরে কিনেছিল, কিছু ক্যাশ কিছু লোন। তো সেই লোনটা ধরো এখনও আমাদের চলছে। তারপরে যেটা হলো আর কি, এই জমিটা কেনার পরে আমার ছেলে হওয়ার পরে একটু বাড়িতে ধরো ভাড়া বাড়িতে থাকলে এই বাড়ি থেকে ওই বাড়ি চেঞ্জ করা খুবই সমস্যা হয়ে যায়। আর আমাদের এই বাড়িটাও আমাদেরকে ধরো বেশ কিছু দিনের মধ্যে ছেড়ে দিতে হবে, কারণ এই বাড়িতে আরেকজন ভাড়া আসবে। তো ওরা একটা লং টাইমের জন্য ভাড়া আসবে, আর আমরা ধরো বাড়ি করছি, আমরা তো খুব বেশি দিন থাকবো না, সেই জন্য আর কি ছেড়ে দিতে হবে আমাদের বাড়িটা। তো ওই জন্য আমরা ডিসিশন নিলাম যে বাড়িটা যেহেতু খুবই দরকার, আর আমরা যেহেতু বহরমপুরেই মানে সেটেল হয়েছি, তাহলে এখানেই আমাদের জায়গা যেহেতু আছে বাড়িটা করে নেওয়া ভালো। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে আমরা একটা হোম লোন নেব। কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদের দাদাভাই বাড়ি আসলো, আমাদের সাংশন হওয়া হোম লোনও আমাদের হলো না বেশ কিছু পেপারসের কারণে। তো তারপরে যেটা হলো, আমরা চারিদিক থেকে ভেবেছিলাম লোন পাবো, আমরা জিনিসপত্র সমস্ত লাগিয়ে মিস্ত্রি টিস্ত্রি লাগিয়ে ফেলেছি, মাঝখান থেকে লোনের তো কোনো বালাই নেই, কি করব তখন? হ্যাঁ, তখন আমরা হুট করে পার্সোনাল লোন নিয়ে নিতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের একটা পার্সোনাল লোন হালকা পাতলা চলছে, তো সেটার মধ্যে আরও লোন নিলে মানে বাড়ি করার মতো লোন নিতে গেলে প্রচুর টাকা ইএমআই কাটতো, যে টাকাটা আমাদের পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব ছিল না, কারণ সংসার সমস্ত কিছু ছেলে মেয়ে সবাইকে পরিচালনা করে ওই অত টাকা দেয়া আমাদের পক্ষে এখন সম্ভব ছিল না। তো ওই জন্য আমরা ভাবলাম মনে হয় আমাদের বাড়ির কাজ মনে হয় বন্ধই হয়ে যাবে, এরকম একটা ভাবনা চিন্তা আমরা করেছিলাম।
তো অনেক ভাবনা চিন্তার পরে তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে আমার গোল্ড কালেকশনগুলো তো পড়েই থাকে, আমি তো তেমনভাবে কিছুই করতেই পারি না, হয়তো বছরে একবার, তুমি ওগুলোকে বিক্রি করে দাও। তো তোমাদের দাদাভাই বললো যে না, ওগুলো বিক্রি করব না, কারণ একবার জমি কেনার সময় একটা গোল্ড বিক্রি করে আজও সেই দুঃখটা, মানে দুঃখই লেগে যায় যে কেন গোল্ডটা বিক্রি করেছিলাম। তো তারপরে অনেক বলেছি তোমাদের দাদাভাইকে, তোমাদের দাদাভাই বিক্রি করতে কোনো মতেই রাজি হয়নি। তারপরে আমরা ভাবলাম একটা গোল্ড অ্যামাউন্টের গোল্ড দিয়ে একটা লোন পাওয়া যাবে মোটা অ্যামাউন্টের। তো আমরা গোল্ড মানে কিছু বলতে বেশিরভাগ গোল্ডই আমরা মানে বন্ধক যেটাকে বলে আর কি, বন্ধক দিয়ে আমরা কিছুটা লোন নিলাম। আর তোমাদের দাদাভাইয়ের দুটো বড় বড় পলিসি ছিল। আমার তো মনে হয় এলআইসির মতো বাজে জিনিস আর পৃথিবীতে একটা হয় না। যদি কারোর এলআইসি থাকে সে মারা গেলেই লাভ, তাছাড়া কিন্তু এলআইসিতে কোনো লাভ নেই, মানে তুমি মারা গেলে তবেই লাভ, তাছাড়া আমার মনে হয় বেকার এলআইসি। কারণ এলআইসিতে আমাদের টোটালে মোটামুটি 3,60,000 টাকা আমাদের জমেছিল, আর সেখান থেকে আমাদেরকে আসল টাকাটাও ওরা দেয়নি, মানে আমাদেরকে 2,90,000 টাকা দিয়েছে, আমাদের 70,000 টাকা ওরা কেটে নিয়েছে। তো এটাতে খুব খারাপ লেগেছিল যে আমরা এত বছর ধরে 13 বছর, একটা পলিসি ছিল 13 বছর ধরে করছিলাম, আর একটা পলিসি ছিল 9 বছর ধরে। তো 13 বছর 9 বছর জমানোর পরে যদি তোমার টাকা তোমাকেই ফেরত না দেয়, কেটে দেয়, আমার মনে হয় ব্যাংকে যদি তোমার অরিজিনাল টাকাটা রাখতে এতদিনে অন্তত তোমার মানে কিছু না হলেও অন্তত 10 থেকে 20,000 টাকা সুদ অন্তত তুমি পেতে। তো সেটা হলো, আর আমার দাদা আমাদেরকে কিছু দিল, সেটা দিয়েই আমরা বাড়িটা শুরু করেছি। এইবার মেনলি যে সমস্যাটায় আমরা পড়লাম সেটা হচ্ছে আমাদের যে আগের জায়গাটা ছিল, মানে বহরমপুরে শর্মাপাড়াতে, তো তোমাদের দাদাভাইয়ের ভীষণই ইচ্ছা ছিল যে ওটা যেহেতু আমার নামে কেনা, মানে তোমাদের দাদাভাইয়ের নামে কেনা, তোমাদের দাদাভাই তো 3টে জায়গা কিনেছে, তো বাড়িতে যেটা সেটা তো বাবার নামে, আর এখানে বহরমপুরে তোমাদের দাদাভাইয়ের নামে। তো ওই জন্য তোমাদের দাদাভাই চাইছিল যে ওই জায়গাটা যদি আমার নামে আমি রাখতে পারি, তাহলে যেহেতু আমাদের একটা ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যতের কথাও চিন্তা ভাবনা করে। কিন্তু সত্যি কথা বলতে পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে না, যে একা খেটে এত কিছু করা সম্ভব না। মানে একটা সার্ভিস করে তুমি সংসার চালাবে, সমস্ত দিক দেখবে, প্লাস তুমি বহরমপুরের বুকে 2টো জমি কিনবে, বাড়ি করবে, এত কিছু করা সম্ভব না। কারণ এখন যা জায়গার দাম, এখন প্রচুর পরিমাণে জায়গার দাম। মানে আমরা যখন কিনেছিলাম তখন তো তাও ভাবো যে আমরা ওই জায়গাটা প্রায় 19 লাখ টাকা দিয়ে কিনেছিলাম, আর এখন সেই জায়গার দাম প্রায় 25 লাখ টাকার কাছাকাছি, মানে এখন কিনতে গেলে 25 লাখ না হলেও ধরো 24 লাখ 23 লাখ, ধরো অ্যাভারেজে একটা দাম বলছি। যেমন এই জায়গাটা আমরা যখন কিনেছিলাম 17 লাখ টাকা দিয়ে কিনেছিলাম, যে জায়গাটা আমরা বাড়ি করছি, এই জায়গাগুলো এখন মোটামুটি 20-22 লাখ টাকা হয়ে গেছে। তো আরও ভালো জায়গায় গেলে তো আরও দাম, সেটা নিয়ে তো বলা, এইদিকে তো একটু চলো তবু কম দাম আছে। তো ওই জায়গাটা আমরা রাখতে মানে পারছি না, কারণ যে টাকা আমরা লাগিয়েছি বাড়ির পিছনে সেই টাকা প্রায় শেষের দিকে, মানে যা জিনিস তোমাদের দাদাভাই তুলে দিয়ে গেছে সেই রকমভাবে চলছে কাজ যতদূর পর্যন্ত হবে। তো এই টাকাতে তো বাড়ি করা সম্ভব না, সুতরাং আমাদের একটা মোটা অ্যামাউন্ট লাগবে। তো তার জন্য আমাদের ওই জায়গাটা বিক্রি করে দিতে হবে। আমরা কাস্টমার দেখছি, এর আগেও আমাদের কাস্টমার হয়ে গেছিলো, সব কথাবার্তা হয়ে যাওয়ার পরে হঠাৎ করে তোমাদের দাদাভাইয়ের মনে হলো জায়গাটা না বিক্রি করবো না, তো জবাব দিয়েছিল, হয়তো তখন করে দিলে আমাদের এত সমস্যায় পড়তে হতো না। আর আমি বিক্রি করার কথাটা থামবেলে এই কারণেই বললাম যে আমি চেয়েছিলাম, সিরিয়াসলি আমি চেয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাই মোটামুটি যতটুকুনি পেরেছে আমাকে যতটুকুনি দিয়েছে, তাতে আমার অন্তত সেটুকুনি যদি আমি বিক্রি করে দিতাম, তাতে অন্তত আমার ঘর ঢালাইটুকুনি হয়ে যেত। তো ও বললো দেখো আমার তো একটা মেয়ে আছে, তাকেও তো বিয়েতে কিছু গয়না দিতে হবে, আর এখন দিন দিন যে পরিমাণে গোল্ডের দাম বেড়ে যাচ্ছে, হয়তো কিছুই বানাতে আর পারবো না, কিন্তু যেটুকুনি আছে সেটুকুনি মেয়ের কথা ভেবে নষ্ট করা আমাদের একদমই উচিত হবে না। তাতে যদি আমাদের বিশাল হাইফাই কিছু আমরা বাড়িতে না করতে পারি, আপাতত থাকার মতো একটু মাথা গোজার জায়গাটুকুনি করতে পারি। যেহেতু ভাড়াতে থাকি, ভাড়াতে একটা মোটা অ্যামাউন্টের লোন কাটে, মানে আমাদের এখন বর্তমানে একটা লোন কাটছে, প্লাস আমরা ঘর ভাড়া দিচ্ছি। হয়তো আমরা জমিটা বিক্রি করে দিলে আমাদের লোনটাও আর থাকবে না, লোনটাও শোধ হয়ে যাবে, আমাদের বাড়িটাও হয়ে যাবে, ঘর ভাড়াটাও লাগবে না, তখন হয়তো আস্তে আস্তে আমরা অনেক কিছুই করতে পারবো। তো সব কিছু তো সবার একসাথে সম্ভব হয় না, না? তো কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয়। আর গোল্ড নিয়ে যে মেন সমস্যাটা আমার, তোমরা সবাই জানো আমি এখন বহরমপুরে থাকি, আমার শ্বশুরবাড়ি, আমার বাপের বাড়ি, মানে আমি গোল্ডগুলোকে রাখবো কোথায়? গোল্ডগুলোকে যদি আমি ব্যাংকের লকারে রাখি,
মানে ব্যাংকের লকারে রেখেও কিন্তু গোল্ডের আমাকে মাসে মাসে একটা মানে বছরে একটা আমাকে ধরো টাকা পেমেন্ট করতে হয়। তো সেই জন্য ভাবলাম এগুলো তো পড়েই থাকে, আমি তো পড়িই না। যেগুলো অ্যাকচুয়ালি নেয় না ওই প্লেন শাখা পলা দুই একটা জিনিস আর কি আছে, শাখা বাঁধানো পলা বাঁধানো নর্মালি, তাছাড়া বাদবাকি সবই আমরা বন্ধকে দিয়ে দিয়েছি। এখন জানি না ভগবান কবে দিন দেবে, কবে সেগুলোকে ছাড়াবো। কিন্তু কি বলতো, তবু বিক্রি করার থেকে আমার মনে হয় এটা ভালো। হয়তো হালকা পাতলা অনেকটা কম সুদ লাগে, হয়তো সময়ের ব্যবধানে তুমি যদি তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারো তাহলে অল্প সুদেই তোমার হয়ে যাবে। যদি তুমি একটু বেশি দেরি করো একটু বেশি সুদ লাগবে, কিন্তু জিনিসগুলো তো তোমারই থাকবে না। আর একবার বিক্রি করে দিলে কোনো জিনিস আসে না, তো কোথাও গিয়ে মনে হয় যে না চলো ঠিকই আছে। একটা দিক মানে নদীর একুল ভাঙে ওকুল গড়ে, তো একটা কুল যদি গড়তে যায় একটা কুলকে কিন্তু ভাঙতেই হবে, কিচ্ছু করার নেই। তো মেনলি যেটা দাঁড়ালো সেটা হলো আমরা এখন গয়না বন্ধক আর আমাদের পলিসির টাকা দিয়ে, আর আমার দাদা আমাদেরকে কিছু হেল্প করেছে এখন আপাতত, তো সেটা দিয়েই আমরা এখন বাড়ির কাজ করছি। এইবার দেখা যাচ্ছে যদি আমরা জমিটা বিক্রি করতে না পারি তাহলে আমাদেরকে একটা হালকা পাতলা আপাতত কোনো রকম অ্যাভারেজের মধ্যে বাড়িটা করার জন্য একটা পার্সোনাল লোন নিতেই হবে, এটা হচ্ছে ব্যাপার। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো রোদের তাপ হচ্ছে, আর মুখে ক্রিম দিয়েছি বলে মনে হচ্ছে আমার স্কিনটা ভীষণ গ্লো করছে। প্রচণ্ড কালো হয়ে গেছি, রোগা হয়ে গেছি, অত্যাধিক টেনশানে আছি। এই যে সব মানে হেসে হেসে তোমাদেরকে বলি না খুব ভালো আছি, বিশেষ করো মানে ক্যামেরার থেকে তো তোমরা কতটুকুনি কি দেখতে পাও কতটুকুনি কি বুঝতে পারো আমি জানি না, কিন্তু ভিতরটা চিন্তায় চিন্তায় দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। তবু কোথাও গিয়ে মনে হচ্ছে ভগবান ঠিক আছে, সব সময় আছে, একটা ভালো দিন নিশ্চয়ই দেখাবে ভগবান। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে।